ক্লাসিক বা ধ্রুপদী ইংরেজি সাহিত্যের কথা শুনলেই বেশ একটা গম্ভীর, মার্জিত আর নিখুঁত আবরণের কথা মাথায় আসে, তাই না? কিন্তু আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই আবরণটা একটু সরিয়ে দেখার চেষ্টা করব, কারণ এই তথাকথিত উচ্চ মার্গীয় সাহিত্যের গভীরে লুকিয়ে আছে অবিশ্বাস্য রকম আধুনিক, কখনো কখনো বেশ নিচু আর রীতিমতো নোংরা কিছু কৌশল। তো চলুন এই সাহিত্যের অন্দরমহলে একটু ঢু মারা যাক। আজকের আলোচনার রোডম্যাপটা খুব সংক্ষেপে একটু জানিয়ে দিই। স্যাটায়ারের উপরিভাগ, ড্রাইডেনের গোপন ব্যঙ্গ, রাষ্ট্রীয় শরীর, পোপের পাদটিকা বা ফুটনোট যুদ্ধ, ওয়ারবটনের প্রভাব এবং সবশেষে মুদ্রণের ক্ষমতা। ১৭ শতকের একজন রাজার পেট ফাঁপার রূপক থেকে শুরু করে ১৮ শতকের একজন সাহিত্য প্রতিভার ব্যবহৃত পাদটিকাকে কিভাবে রীতিমতো অস্ত্রে পরিণত করা হয়েছিল, এই পুরো জার্নিটাই আজ আমরা দেখব। তো শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, স্যাটায়ারের উপরিভাগ, যেখানে শুধুই মর্যাদা আর শালীনতার ছড়াছড়ি বলে মনে হয়। প্রথম দর্শনে এ যে অত্যন্ত জটিল, একাডেমিক আর বীরত্বপূর্ণ কবিতার লাইনগুলো, এগুলোকে ভীষণ মর্যাদাপূর্ণ বলে মনে হওয়াটাই কিন্তু খুব স্বাভাবিক। কিন্তু এই ক্লাসিক স্যাটায়ারের গভীরে আসলে কি লুকিয়ে আছে, একটু গভীরভাবে খেয়াল করলেই একেবারে ভিন্ন আর রীতিমতো কেলেঙ্কারিতে ভরপুর একটা গোথন গল্পের সন্ধান পাওয়া যায়। এগুলো আসলে শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে থাকা কিছু শব্দ নয়, বরং এগুলো ছিল এক একটা আস্ত বুদ্ধিবৃত্তিক যুদ্ধক্ষেত্র। এই বিষয়টা দারুণভাবে উঠে এসেছে বার্মিংহাম ইউনিভার্সিটির ভ্যালেরি রামবোল্ডের একটা গবেষণায়। প্রাচীন লেখকরা কিভাবে টিকা বা অ্যানোটেশন ব্যবহার করে তাদের নিজেদের টেক্সট এবং শত্রুদের ম্যানিপুলেট করতেন, এই গবেষণাপত্রটি সেটা বোঝার জন্য একটা নিখুঁত লেন্স হিসেবে কাজ করে। এবার আসি দ্বিতীয় অংশে, ড্রাইডেনের গোপন ব্যঙ্গ। এটা আসলে ছিল একটা সুপরিকল্পিত অভিযান। এখানে আমাদের প্রথম বড় সূত্রটা হল জন ড্রাইডেনের ১৬৮১ সালের বিখ্যাত কবিতা অ্যাবসালাম অ্যান্ড অ্যাকিটোফেল। ড্রাইডেনের কৌশলটা বুঝতে হলে প্রথমেই বার্লেস্ক বা বার্লেস্ক ধারণাটা একটু পরিষ্কার করা দরকার। সহজ কথায়, এটি এমন একটা সাহিত্যিক রীতি যেখানে খুব উঁচু বা গম্ভীর কোনো বিষয়কে অত্যন্ত নিচু, স্থূল আর শারীরিক বাস্তবতার মাধ্যমে হাস্যকর বা বিকৃত করে উপস্থাপন করা হয়। ড্রাইডেন ঠিক এই কাজটাই খুব চতুরতার সাথে করেছিলেন। ড্রাইডেনের আসল বুদ্ধিমত্তার জায়গাটা হলো তার এই দ্বৈত শৈলী। মানে, একদিকে তিনি রাজা দ্বিতীয় চার্লসের ঐশ্বরিক ক্ষমতার একটা রক্ষণশীল প্রতিরক্ষার কথা বলছেন, আর ঠিক তার আড়ালেই লেখার গভীরে তিনি মলমূত্র সংক্রান্ত আর যৌনতামূলক রূপকের রীতিমতো চোরাচালান করছেন। ভাবা যায়, একই সাথে রাজাকে রক্ষা করা আবার তার সমালোচনা করার কি অদ্ভুত একটা কৌশল। ৩ নম্বর অংশ, রাষ্ট্রীয় শরীর। এখানে মূলত রাষ্ট্রের রোগ নির্ণয় করা হচ্ছে। ড্রাইডেনের এই দ্বৈত শৈলীটা আরও পরিষ্কার হয়ে যায় যখন খেয়াল করা হয় যে তিনি কিভাবে রাজার শারীরিক অবস্থাকে রাষ্ট্রের রাজনৈতিক অবস্থার সাথে মিলিয়ে ফেলছেন। এখানে একটা নির্দিষ্ট শব্দের ব্যবহার সবচেয়ে আকর্ষণীয়। তিনি এন্ড শব্দটার ওপর একটা দারুণ স্লেশ বা পান ব্যবহার করেছেন। আক্ষরিক অর্থে এর মানে রাজার উদ্দেশ্য, কিন্তু রূপকভাবে তিনি রাজার পশ্চাৎদেশ আর পেট ফাঁপা বা গ্যাস নির্গমনের দিকে ইঙ্গিত করেছেন। মানে একটা সাধারণ শারীরিক প্রক্রিয়াকে রূপক হিসেবে ব্যবহার করে তিনি রাজার রাজনৈতিক প্রতিপক্ষদের আক্ষরিক অর্থেই উড়িয়ে দেওয়ার কথা বুঝিয়েছেন। সোজা কথায় বলতে গেলে, রাজার রাষ্ট্রকে একটা অসুস্থ শরীরের সাথে তুলনা করে ড্রাইডেন এখানে একজন চিকিৎসকের ভূমিকা নিয়েছেন। তিনি রাষ্ট্রের রোগ নির্ণয় করছেন আর এই বিদ্রোহ নামক অসুস্থতা থেকে জাতিকে মুক্ত করতে রূপকভাবে শরীর পরিষ্কার করার বা বলা যায় পেট পরিষ্কার করার প্রেসক্রিপশন দিচ্ছেন। স্যাটায়ারের এর চেয়ে হাস্যকর উদাহরণ আর কি হতে পারে? ৪ নম্বর অংশ, পোপের পাদটিকা যুদ্ধ, মার্জিনের ভেতরের লড়াই। কয়েক দশক পরের কথা, আলেকজান্ডার পোপ তার দ্য ডান্সিয়াড কবিতায় সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতি বেছে নিলেন। ড্রাইডেন যেখানে মেটাফরের আড়ালে খেলছিলেন, পোপ সেখানে তার সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণগুলো কবিতার মূল অংশের বদলে লুকিয়ে রাখলেন পৃষ্ঠার একেবারে নিচের মার্জিনে থাকা ফুটনোটে। তার বন্ধু জোনাথন সুইফট তাকে দারুণ একটা বুদ্ধি দিয়েছিলেন, যেন টিকাগুলো অনেক বড় হয় আর শত্রুদের নাম ইন্ডেক্সে বা সূচিপত্রে থাকে। সেই উৎসাহ থেকেই পোপ তার বইয়ের নিচে পাদটিকার এক বিশাল ব্যঙ্গাত্মক কাঠামো তৈরি করলেন, যেন তার বিরোধীরা যুগের পর যুগ ধরে হাসির পাত্র হয়ে থাকে। এই আক্রমণগুলোকে ঢেকে রাখার জন্য পোপ
একটা প্যারোডিক ভ্যারিওরাম বা ভ্যারিওরাম সংস্করণ বের করেন। ভ্যারিওরাম হলো এমন এক সংস্করণ যেখানে বিভিন্ন স্কলারদের মতামত থাকে। কিন্তু মজার ব্যাপার হলো পোপ এখানে কাল্পনিক সব পণ্ডিত তৈরি করেছিলেন আর তার শত্রুদের বোকা বানানোর জন্য শত্রুদের নিজেদের কথাগুলোকে ঘুরিয়ে ব্যবহার করেছিলেন, রীতিমতো মাস্টার স্ট্রোক। এটা কিন্তু শুধু একটা শুষ্ক রেফারেন্স তালিকা ছিল না। পোপ তার ইন্ডেক্সটাকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে বই বিক্রেতা এডমন্ড কার্লের মতো টার্গেটদের চরম অপমান করা যায়। পাঠককে এখানে একগুচ্ছ অযৌক্তিক আর শারীরিক শাস্তির একটা ছোট গল্পের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে কার্লকে বমি করানো থেকে শুরু করে একেবারে ড্রেইনের দেবী ক্লোয়াসিনার প্রিয়পাত্র হিসেবে দেখানো হয়েছে। 15 বছর ধরে এই কবিতার বিবর্তন খেয়াল করলেই অবাক হতে হয় যে কিভাবে পোপ মুদ্রিত শব্দের মাধ্যমে তার এই প্রতিশোধের স্থাপত্যটাকে তিলে তিলে গড়ে তুলেছিলেন। সামান্য কিছু নোট থেকে এটা কিভাবে একটা বিশাল ধারা বিবরণীতে পরিণত হয়েছিল সেটা আসলেই একটা দেখার মতো বিষয়। এবার 5 নম্বর অংশ, ওয়ারবর্টনের প্রভাব, নিয়ন্ত্রণের হাত বদল। তবে এই পুরো গোয়েন্দা গল্পটা কবিতার একেবারে শেষ সংশোধনে এসে একটা নাটকীয় মোড় নেয়। সেখানে এমন একজন নতুন সহযোগীর এন্ট্রি হয় যিনি পুরো দৃশ্যপটই পাল্টে দেন। এই ব্যক্তিটি হলেন উইলিয়াম ওয়ারবার্টন। 1743 সালে চূড়ান্ত সংস্করণটা তৈরি করতে তাকে আনা হয়েছিল। কিন্তু এই আইনজীবী আর যাজক নিজের উচ্চাবিলাসী আর গোড়া আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে কার্যকরভাবে পুরো ধারাভাষ্যটিকেই নিজের কবজায় নিয়ে নেন। পোপের ব্যঙ্গাত্মক উপহাসকে তিনি ভারী আর নীতিগত মতবাদে পরিণত করেন। পার্থক্যটা ছিল আকাশ পাতাল। যেখানে পোপের লেখা নোটসগুলো ছিল অত্যন্ত তীক্ষ্ণ, গভীরভাবে ব্যঙ্গাত্মক আর একাধিক অর্থ বহনকারী, সেখানে ওয়ারবার্টন চাইলেন টেক্সটির শুধুমাত্র একটাই সুস্পষ্ট অর্থ থাকুক। এর ফলে যেটা হলো, পোপের লেখার সেই সূক্ষ্ম এবং আক্রমণাত্মক দিকটা অনেকটাই হারিয়ে গেল, আর তা অনেক বেশি একঘেয়ে হয়ে পড়ল। শেষ অংশ, মুদ্রণের ক্ষমতা। অর্থের নিয়ন্ত্রক আসলে কে? পোপ থেকে ওয়ারবার্টনের হাতে এই ক্ষমতা হস্তান্তরের বিষয়টা একটা বড় উপসংহারের দিকে নিয়ে যায়। তথ্যের শারীরিক বিন্যাস যে কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই স্পষ্ট বোঝা যায়। পৃষ্ঠার গঠনই মূলত নির্ধারণ করে দেয় যে পাঠকরা কিভাবে টেক্সটিকে গ্রহণ করবে। তো ফুটনোট বা পাদটিকা যদি আস্ত একটা কবিতা পাল্টে দিতে পারে, তবে গল্পের আসল নিয়ন্ত্রককে? ক্লাসিক স্যাটায়ারের এই বিশ্লেষণ প্রমাণ করে যে পৃষ্ঠার মার্জিন আর তার টিকা টিপ্পনী যার নিয়ন্ত্রণে থাকে, শত শত বছর ধরে একটা ন্যারেটিভ কিভাবে মানুষের কাছে পৌঁছাবে তার আসল নিয়ন্ত্রকও তিনি। কি মনে হয়, ইতিহাস কি আজও এভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে না? এই প্রশ্নটাই রইল সবার জন্য।